নরেন্দ্রপুরের নাজিরাবাদে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এতজনের প্রাণ চলে গেল ঝলসে আগুনে, তারা বেরোতে পারেননি গোডাউনে। এর দায় কার? দায় তো নিতেই হবে। ডেকোরেটার্স এর মালিকের উপর দায় ঝেড়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াও মোমো। ওয়াও মোমোর গোডাউন ছিল পাশে। সেই ওয়াও মোমো মৃতদের পরিবারকে হাতিয়ার করে, মৃতদের পরিবারকে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে নিজেদের গাফিলতি ঢাকার জন্য। মৃতদের পরিবারের সদস্যদের দিয়ে বলাচ্ছে যে ডেকোরেটার্সের অফিসের পরিকাঠামো বেআইনি। ঠিক আছে, কিন্তু জলাভূমির উপরেই তো ওয়াও মোমোর কাঁচামালের গোডাউনও ছিল, সেখানেও তো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। ওয়াও মোমোর কাঁচামালের গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, সেখানেও একটাই দরজা ছিল, যে দরজা আগুনে ভেঙে পড়ে ভিতরে আটকে যান শ্রমিকরা। সে দায় কি এড়িয়ে যাওয়ার চেষ্টা? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ, যখন মৃতদের পরিবারকে দিয়ে দায় এড়ানোর চেষ্টা চলছে, একবার শুনবো বক্তব্য শুনতে চাইব প্রথমে মৃতদের পরিবারকে দিয়ে কি বলাচ্ছে ওয়াও মোমো। নিরাপত্তারক্ষী সিকিউরিটি গার্ড করছিলেন। 26 তারিখ ভোর 3টা নাগাদ আমাকে ফোন করলো। ফার্স্টেই বললো, দাদা আমি আজকে মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, আমি খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। আর কাঁদছিল তখন। তাকে বলছি, ভাই তুই তো অনেক সাহস, তুই চেষ্টা কর না, বাঁচার জন্য কিছু চেষ্টা কর, খুব কষ্ট করে মরছি আর এমন জায়গায় ফেসে গেলাম আর বার করতে পারছি না। আর একজন বন্ধুকে ফোন করছি, তখন ওয়েটিংয়ে ছিল। আরেকবার ফোন করি, তখন সুইচ অফ। ওই গোডাউন এতে এমার্জেন্সি যদি এজ থাকতো তাহলে ভাই বেরিয়ে যেত। যখন ফার্স্ট আগুন লাগলো তখন থেকে যদি ফায়ার সিস্টেম থাকতো তাহলে মানে ভাই মরতো না। বেরোতে পারলো না কেন? তো কোম্পানির ভিতরে এক্সিট গেট ছিল, তো ওই যে ডেকোরেটার্স আছে না, ওখানে প্রচুর পরিমাণে ওদের যে কাঠ বাঁশ এইগুলো ফেলে নিয়ে এক্সিট গেটটা পুরো বন্ধ করে রেখেছিল। তো সেই জন্য এক্সিট গেটটা খুলতে পারিনি। বাইরের সাইডটা অনেকটা ফাঁকা, তো সিকিউরিটি গার্ড তাই জন্য ভিতরে বসছিল, রেস্টই ছিল বা কোনো কিছু, তোরা ঘুমিয়েছিল। তো পাশের গোডাউন থেকে আগুন লেগে, যেহেতু মোমো কোম্পানি কোনো আগুনের কাজ হতো না, ভিতরে দিয়ে ওরা তালাচাবি মেরে দিয়েছিল। ছোটো গেটটাই খোলে, ছোটো গেটটা যখন গাড়ি ঢোকে তখনই বড় গেটটা খোলা হয়। ওরা যেহেতু নিদ্রাতে ছিল, ঘুমে ছিল, লাইট ফাইট বন্ধ হয়ে গেছে, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, কোনো কিছুই খুঁজে পায়নি। এক্সিট গেট থেকে ওরা পালানোর চেষ্টা করেছিল, কিন্তু এক্সিট গেটটা বন্ধ ছিল। ডেকোরেটর লোকরা তো মদ্যপান করছিল, পিকনিক করছিল, ওখান থেকে নাকি আগুনটা লেগে গেছে। তো আমার বাবা যে 3জন নাইটে থাকে, পঙ্কজ আর সিকিউরিটি, ওরা নাকি অনেকবার বলেছে, চেষ্টা করেছে, ঝামেলাও করেছে যে এখানে করবেন না। বেরোতে পারিনি। পাশেই যেহেতু ডেকোরেটরের মাল আছে, আমরা যেটা গিয়ে দেখলাম ওখানে পুরো ছাই হয়ে গেছে, আর কিচ্ছু নেই। গার্ড ছিলেন, তিনি ভেতর দিয়ে তালা মেরে দিয়ে উনি ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। যদি না ঘুমিয়ে পড়তেন উনি বার হতে পারতেন। হ্যাঁ, ভেতরেই ছিল, সিকিউরিটি গার্ডই ছিল, ভেতর দিয়েই তালা মেরে। হয়তো ভেবেছে যে একটু শোবো, তারপরে 3টের সময় যখন গাড়ি আসবে আমরা খুলে আর কি মাল করবো, যেটা আমাকে আমার হাজবেন্ড বলতো আর কি। ডেকোরেটরের মালের গাফিলতি না থাকলে এই জিনিসটা হয় না, একটা সেফটি থাকে না। প্রত্যেকের বক্তব্য, 3 জনের বক্তব্য শোনালাম আপনাদের। 3 জনেরই বক্তব্য গাফিলতি ছিল ডেকোরেটার্সের গোডাউনে। কিভাবে তারা বলছেন? তাহলে কি তাদের দিয়ে কেউ বলানোর চেষ্টা করছে? কেনই বা বলানোর চেষ্টা করবে? নিজেদের গাফিলতি ঢাকার চেষ্টা হচ্ছে। কারণ এটাও তো সত্যি যে ডেকোরেটার্সের অফিস, তার পাশে ওয়াও মোমোর যে গোডাউন, সেই ওয়াও মোমোর গোডাউনেও অগ্নি নির্বাপক ছিল না। আমার সঙ্গে রৌনক রয়েছে। রৌনক, তুমি তো স্পটে 2 দিন ধরে ছিলে, তুমি দেখেছো কি ভয়ঙ্কর ছবি? তুমি দেখেছো সামনে থেকে, পোড়া গন্ধ, কটু গন্ধের মধ্যে ছিলে। 2টো গোডাউন, একদিকে ডেকোরেটার্সের অফিস, সব দায় ডেকোরেটার্সের অফিসের, নাকি দায় চাপানোর চেষ্টা চলছে? দেখো, একেবারে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে দায় এড়ানোর চেষ্টা করছে ওয়াও মোমো। কারণ দমকল সূত্রে খবর, এই ওয়াও মোমোর যে গোডাউন তা পুরোপুরিভাবে বেআইনি, কোনো রকম ফায়ার লাইসেন্স ছিল না। এবং যখন আগুন লাগে, তারপরে যখন দমকল সেখানে আগুন নেভাতে যায়, তারাও দেখে যে কয়েকটি ফায়ার এক্সটিংগুইশার ছাড়া যে ধরনের এই গোডাউনে ফায়ারের ব্যবস্থা থাকা, অর্থাৎ অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা দরকার, তা একেবারেই ছিল না। এবং হঠাৎই আজকে যারা ওয়াও মোমোর কর্মচারী ছিলেন 3 জন, তাদের পরিবারকে তাদের আনন্দপুরে যে অফিস সেখানে নিয়ে আসা হয় এবং রাস্তাতেই
বসিয়ে একটা প্রেস কনফারেন্স মতো করা হয়। কিন্তু বিষয়টা এখানে আছে, যখন ওয়াও মোমোর দিকে অভিযোগ উঠছে, কর্তৃপক্ষ কিন্তু কোনো রকম ভাবে কথা বলছেন না, কর্তৃপক্ষ সামনে আসছে না, অর্থাৎ মৃতদের পরিবারকে হাতিয়ার করেই দায় এড়ানোর চেষ্টা করছেন তারা। এবং সেখানে আরেকটা জায়গায় উঠে আসলো, মৃতদের পরিবারের তরফ থেকে একজন বলছেন যে কোনোভাবেই বাহির পথ অর্থাৎ এমার্জেন্সি এক্সিট এই গোডাউনে ছিল না, আবার অন্য একজন বলছে যে সেখানে এমার্জেন্সি এক্সিট ছিল। কিন্তু আমরা দমকল সূত্রে জানতে পারছি এই গোডাউনে কিন্তু কোনো রকম এমার্জেন্সি এক্সিটও ছিল না, অর্থাৎ এই মৃতদের পরিবারকে হাতিয়ার করেই কার্যত ডেকোরেটার্সের ওপরেই দায় চাপানোর চেষ্টা করছে ওয়াও মোমো। কিন্তু নিজেরা কর্তৃপক্ষের তরফ থেকে তারা কিন্তু কোনো রকম মুখ খুলছেন না। এবং কার্যত আজকে যে বিষয়টি দেখা গেল, নাটকীয় ভাবে তাদের যে আনন্দপুর অফিসে সেখানে হঠাৎই নিয়ে আসা হলো মৃতদের পরিবারকে এবং রাস্তার মধ্যেই বসে প্রেস কনফারেন্স করা হলো এবং তারপরেই তাদের অফিসে তাদেরকে নিয়ে চলে যাওয়া হলো। কিন্তু এত বড় একটা দুর্ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা প্রতিষ্ঠান তারা কেন কোনো রকম মুখ যে ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে রৌনক, সেই ঘটনায় ওয়াও মোমো যদি নিজেরা প্রেস মিট করে বলে তাদের কোনো দায় নেই, তাদের কোনো দোষ নেই, মানুষ মানবে না। তাই হয়তো চেষ্টা মৃতদের পরিবারকে হাতিয়ার করে যাতে দোষটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, যাতে দোষটা ডেকোরেটার্সের অফিসের দিকে ঘুরিয়ে দেওয়া যায়, তাই তাদের মুখ দিয়ে বলানোর চেষ্টা। অথচ যখন তারা বলছেন তখন দেখা যাচ্ছে কেউ বলছেন এমার্জেন্সি এক্সিট ছিল, কেউ বলছেন এমার্জেন্সি এক্সিট ছিল না। তারা বলছেন যে অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না ডেকোরেটার্স অফিসে, অথচ ওয়াও মোমোর গোডাউনেও তো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না, পুরোটাই জলাভূমির উপরে তৈরি, সেটাও তো বেআইনি, সেটা নিয়ে তো কোথাও কোনো কথা নেই। আর এদিকে এখনো কিছু মানুষ একটু দূরত্ব রেখে তারা অপেক্ষা করে আছেন, তারা এখনো তো সন্ধান পাননি, এখনো জানেন না তাদের বাড়ির লোকটার কি অবস্থা। যদি যাদের দেহ শনাক্ত হয়েছে তারাই বা কারা জানেন না। সেখানে রয়েছেন আমার অপর সহকর্মী অর্পণ আছে। অর্পণ, একের পর এক দিন যাচ্ছে, সূর্য ডুবছে আবার সূর্য উঠছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে, গ্যাস কাটার দিয়ে কেটে ভিতর থেকে হাড়গোড় যদি কিছু পাওয়া যায় সেগুলো আনা হচ্ছে। আর ওই 163-র ওপাশে কিছু মানুষ অপেক্ষা করে আছেন, সজল চোখে হাউ হাউ করে কাঁদছেন, তারা এখনো সন্ধান পাননি পাড়ের মানুষের। আজও আবার কিছুক্ষণের মধ্যে সূর্য ডুবে যাবে। এই জায়গাটার ছবি একটু দেখবো তোমার থেকে, কি হলো আজ। একদমই অতনু, যত সময় এগোচ্ছে উৎকণ্ঠা কিন্তু বাড়ছে, কারণ প্রথম দিন থেকেই যারা স্বজন হারিয়েছেন, যারা এখনো পর্যন্ত তাদের পরিজনের তাদের কারোরই কোনো সন্ধান পাচ্ছেন না। এবং আশ্চর্যজনকভাবে ওয়াও মোমো এবং তার সঙ্গে যে ডেকোরেটার্স মালিক রয়েছেন তারাও কিন্তু স্পষ্ট করে জানাতে পারছেন না যে কতজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। এটা কিন্তু একটা আশ্চর্যের বিষয়, কারণ আমরা গতকাল একাধিকবার গঙ্গাধর দাসকে প্রশ্ন করেছিলাম, তিনি কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। পুলিশের কাছে এখনো পর্যন্ত 28 জন নিখোঁজ ডায়েরি করেছেন, অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে ওয়াও মোমো এবং তার সঙ্গে যে ডেকোরেটার্সের যে গোডাউন রয়েছে সেখানে 28 জন ছিল। 28 জন যদি থাকে, যদি নিখোঁজের অভিযোগ এখনো পর্যন্ত জানায় 5 জন সেখান থেকে চলে গেছে, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেখানে 33। কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত কেউই জানেন না এই গোডাউনে কতজন ছিল। যদি ছবি এখনো দেখানো যায় যে কিছুক্ষণ আগে পর্যন্ত সেখানে কাজ চলছিল এবং সেখানে যারা কেএমসির যারা শ্রমিকরা এসেছিলেন তারা প্রথম যে ছবিতে আসছে যে সেই শেডের টিনের ফর্ম সেটাকে সরাতে পেরেছেন, কিন্তু তারপরে যে সেই স্ট্রাকচার কিন্তু সরাতে এখনো বেশ কিছুটা সময় লাগবে। প্রশাসন সূত্রে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ। এবং এরই মধ্যে 163 ধারা চলছে এবং সেখানে কোনো রকম জমায়েত নিষিদ্ধ। তো শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একাই গেলেন, যেহেতু সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা লাগু রয়েছে। না আমরা কাজ করি না। ফিরাদ হাকিম এসেছেন, তিনি পৌরমন্ত্রী, এবং মেয়র অরূপ বিশ্বাস এসেছেন, সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন,
তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা এসেছেন, কাউকে বাধা দেয়নি। আমি কালকে দুর্গাপুর থেকে বলেছি যে আগামীকাল আমি 20 জন এমএলএ নিয়ে দূর থেকে কোনো প্রমাণ বা যা যা চলছে ইনভেস্টিগেশন অসুবিধা না করেই দূর থেকে একটু দেখবো, এটা কর্তব্য আমাদের। যেহেতু রাজ্যের শাসক দল তার কর্তব্য পালন করেনি, বিরোধী দলনেতা এবং বিরোধী দলের এমএলএদের কাজ এটা। যেখানে ফিরহাদ হাকিম মন্ত্রী মেয়র, অরূপ বিশ্বাস মন্ত্রী, সুজিত বোস মন্ত্রী, তারা সুযোগ পান, মন্ত্রী পদমর্যাদার বিরোধী দলনেতায় সুযোগ পায় না। আর ওদিকে এই ওয়াও মোমোর দোকান শিলিগুড়ি, সেই শিলিগুড়িতে ওয়াও মোমোর দোকানের সামনে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি দেখুন। শিলিগুড়িতে সিটুর বিক্ষোভ। একই রকম ভাবে বিক্ষোভ যাদবপুরে এই ওয়াও মোমোর কাউন্টার, সেই কাউন্টারের সামনে বিক্ষোভ। Wow, Mama, boycott! 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 Wow, Mama, boycott! Boycott! ওয়াও মোমোর সংস্থার যত আউটলেট, সে আউটলেটগুলোর সামনে বিক্ষোভ চলছে। ওয়াও মোমো দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে, ডেকোরেটার্সের অফিসের উপরে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ডেকোরেটার্সের অফিস, গোডাউন, ওয়াও মোমোর গোডাউন যেখানে ছিল, যে জায়গা জুড়ে ছিল, সেখানে আরও কিছু গোডাউন রয়েছে। সেই গোডাউনে যারা কাজ করেন তারা 3 দিন ধরে দেখেছেন এই ভয়ঙ্কর ঘটনা, তারা এবার ভয়ে রয়েছেন। এই পরিস্থিতি তো তাদের সঙ্গে হতে পারত যে কোনো দিন। সে তো স্বাভাবিক ভয় লাগবেই, যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে সেটা তো স্বাভাবিক হতেই পারে। ভয়টা দুর্ঘটনা তো বলে হয় না, না যখন তখন আসবে। আগুনে পুড়ে ছাই নরেন্দ্রপুরের নাজিরাবাদের 2টি গোডাউন, যা দেখে আতঙ্কে ভুগছেন আশপাশের গোডাউনের কর্মীরা, কারণ তাদের গোডাউনেও আগুন নেভানোর ব্যবস্থা নেই বলে অভিযোগ। এখানে তো এরকম কোনো কমিশনই নেই, একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা। নাজিরাবাদে ঘটনাস্থলের চারপাশে বহু গোডাউন ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে। অভিযোগ সবই বেআইনিভাবে জলাভূমি ভরাট করে তৈরি। নাজিরাবাদের আগুনে গ্রেফতার হয়েছেন ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। অভিযোগ তাঁর গোডাউনে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। এ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অমল কুমার পাত্র, যিনি আগুন নেভানোর সিলিন্ডার সরবরাহকারী একটি সংস্থার আধিকারিক। এই যে গঙ্গাধর বাবুর গোডাউন পাশে মোমো কারখানা, ওখানেও গেছিলেন আপনারা সার্ভে করতে? অবভিয়াসলি এটা আমরা 1 মান্থ আগে বলবো। আমাদের টিম যখন যায়, যখন ফায়ার ইকুইপমেন্টস এর সম্বন্ধে বলে, ওখানে কিছু নাই। এবং গিয়েছিলেন যখন ওই মোমো কারখানায়, অভিজ্ঞতা ফার্স্ট তো যাওয়ার মানে ওইখানে পৌঁছানোর জায়গা মানে পজিশনটা ঠিক ছিল না, এবং যাওয়ার পরে সেখানে বলা হয় যে হ্যাঁ পরে আমরা জানাচ্ছি। শুধু ভস্মীভূত এই 2 গোডাউনই নয়, অভিযোগ নাজিরাবাদ জুড়ে ছড়িয়ে রয়েছে বহু বেআইনি গোডাউন, সেখানে পদে পদে বিপদ। আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর কতটা টনক নড়েছে এই আশপাশের গোডাউনগুলোতে। যেখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন পুরো ডেকোরেটরসের পুরো গোডাউন, ডাই জিনিসপত্র, কাঠের সামগ্রী রয়েছে, দাহ্য পদার্থ, প্রত্যেকটাই কাঠ, লোহা, প্লাস্টিক, কাপড়, যাবতীয় সামগ্রী যেখানেই তাকাবেন, এবং কাঠের স্ট্রাকচার করা রয়েছে এক্সটেনশন। এখানে মানুষ হাঁটার পর্যন্ত জায়গা নেই। আলাদা করে এখানে একটা জায়গা থেকেও কোনো জায়গায় ভেন্টিলেশন নেওয়ার কোনো জায়গা নেই। গোডাউন বলতে আমাদের এই ফার্নিচার লাইন, তো কাঠও তো আগুন লাগার জিনিস। হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই যে আপনাদের গোডাউনটা দেখছি কোনো আগুন নেভানোর কোনো যন্ত্র নেই, আপনি নিজে দেখুন আছে? দেখতে তো পাচ্ছি না। ভয় তো নিশ্চয়ই লাগছে। সে তো লাগবেই,
সে তো স্বাভাবিক ভয় লাগবেই, কেন? যে দুর্ঘটনার পাশে যেসব হচ্ছে এটা তো স্বাভাবিক হতেই পারে ভয়টা। দুর্ঘটনা তো বলে হয় না। না, যখন তখন আসবে। পুলিশের প্রাথমিক সন্দেহ, রান্না করতে গিয়েই গোডাউনে আগুন লাগে। অন্য গোডাউনেও রয়েছে রান্না করার চল। মশারি টাঙানো রয়েছে, এখানেই মানুষ থাকেন, ঘুমন। ফ্যান লাগানো রয়েছে এবং পুরো স্ট্রাকচারের ভেতরেই একটা খুপড়ির মতো করা হয়েছে, জাস্ট কয়েকজন পরপর শুতে পারবেন। এখানে রান্নাও যে হয় বা তার যে ব্যবস্থা রয়েছে, স্টোভ রয়েছে, জলের বোতল রয়েছে, জল রয়েছে, ওয়াশরুম যেরকম রয়েছে, কিন্তু আলাদা করে গ্যাস সিলিন্ডার সেটা দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে তো এরকম কোনো কমিশনই নেই যে সরকার থেকে এসে যে বলবে বা একটা কিছু ব্যবস্থা করে দেবে বা লাইন অফ চেন একটা কিছু ব্যবস্থা করে দেবে, সেই জিনিস তো কিছুই নেই। ফায়ার ডিপার্টমেন্ট আসে না, কেউ আসে না এখানে। একটা ভয় তো থেকেই যায় যখন শুনেছি সামনের ওই ঘটনাটা, তারপর তো একটা ভয় রয়েই গেছে। এখন কোনো গোডাউনেই ফায়ার এক্সটিংগুইশার নেই। এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে যাতে মালিক তিনি দেখতে পান কি কাজ হচ্ছে, তবে কোন রকম আগুন নেভানোর কোনো যন্ত্রপাতি লাগানো নেই। কর্মীদের উপর নজরদারি চালাতে সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থাই নেই। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় ঘটনা। মানুষের চিন্তা ভাবনা হচ্ছে যে ও ফায়ার লাগবে না, ফায়ার এক্সটিংগুইশার ও আমরা জল দিয়ে বন্ধ করে দেবো। বাকি যারা গোডাউনের দায়িত্বে রয়েছেন তাদের কবে ঘুম ভাঙবে, কবে তারা মানুষের প্রাণ নিয়ে এভাবে ছিনিমিনি খেলবেন না, প্রশ্ন উঠছে। ক্যামেরা দীপঙ্করের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। বনগাঁয় মিমি চক্রবর্তীর অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান মঞ্চে তাকে হেনস্থার অভিযোগ। সেই অভিযোগে গ্রেপ্তার তনয় শাস্ত্রী। তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ তাকে হেনস্থা করা হয়েছিল। কি হয়েছিল সেদিনের সেই ভিডিও ভাইরাল, একবার শুনুন। প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন। সমস্ত থানার থেকে এসছে, বিনা নোটিশে এখানে এসছে। এবার আপনি নোটিশটা দেখেন, আমি নিশ্চয়ই যাবো। একটা প্রফেশনাল লোককে আপনি এমনি নিয়ে যেতে পারেন না, পারেন কি স্যার? অবশ্যই পারেন। যে কমপ্লেনটা মিমি চক্রবর্তী করেছে সেই বিষয়ে আপনার নামে একটা এফআইআর হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এটার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। বনগা পিএস নর্থ ইস্ট পুলিশ, ঠিক আছে? ওকে, বড়বাবুর সঙ্গে বড়বাবু আপনার সঙ্গে একটু কথা বলুন। চলো, সবাই যাবো পাড়া, সবাই যাবো। সবাই পাড়া দেখছেন আপনারা, সবাই দেখছেন পাড়া। আপনারা দেখুন ফালতু, এখানে ফালতু আরেকজন হচ্ছে। সবাই রয়েছে পাড়ার এখানে, সবাই রয়েছে পাড়ার। এই যে পুলিশ গাড়ি যাবে না, কেউ যাবে না এখানে, তুমি দাঁড়াও। পারবেন না ঠেকাতে, আপনি পারবেন না ঠেকাতে, পারবেন না ঠেকাতে। তনয় শাস্ত্রীকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, এ ছিল সেই সময়ের ছবি। এলাকার মানুষ তারা বাধা দেন, তারা যেতে দিতে রাজি ছিলেন না। তখন তনয় শাস্ত্রীকে নিয়ে যাওয়া হয়, গ্রেপ্তার করা হয় তনয় শাস্ত্রীকে। আমার সঙ্গে অনিরুদ্ধ আছে। অনিরুদ্ধ, প্রথমেই জানতে চাইব, হেনস্থার অভিযোগ স্টেজে উঠে যে ভিডিও ভাইরাল, তার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে, ধারা কি দেওয়া হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 25শে জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের পরিচালনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তী এসেছিলেন এবং সেই মঞ্চে তাকে তার মতামত তা নিয়েই গান বন্ধ করে দেওয়া হয় বা অনুষ্ঠান মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়। সেই অভিযোগ করেছিল মিমি চক্রবর্তী। বনগাঁ থানায় তনয় শাস্ত্রীর নামে লিখিতভাবে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল বনগাঁ থানার পুলিশ এবং ইতিমধ্যেই তনয় শাস্ত্রীকে আজ গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। এই গ্রেপ্তার করতে গিয়ে সাধারণ মানুষের বাধার মুখে পড়তে হয়েছে। অনিরুদ্ধ, গ্রেপ্তার তো করেছে পুলিশ, আমরা তো সে ছবি দেখলাম এবং পাড়ার লোক তারা বাধা দিচ্ছেন, সেটাও বুঝলাম। অভিযোগটা কি? একজনকে গ্রেপ্তার করতে গেলে তাকে ধারা দিতে হবে যে আপনাকে এই কারণে, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, সেই জন্য আপনাকে গ্রেপ্তার করলাম। হেনস্থা কিসের হেনস্থা? মানে কি করা হয়েছে, কি অভিযোগ এবং সেই অভিযোগে কি ধারায় গ্রেপ্তার করা হলো? মিমি চক্রবর্তীকে হেনস্থা এবং তাকে অপমান করা হয়েছে সেই অভিযোগ জানিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে আজ গ্রেপ্তার করতে গিয়েছিল বনগাঁ থানার পুলিশ এবং তখনই বাধার মুখে পড়ে এবং সাধারণ মানুষ জানতে চান যে কেন তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। কারণ তাদের কাছে যে ভিডিও ক্লিপিং রয়েছে বা যে ভাইরাল ভিডিও আমরা দেখাচ্ছি, সেখানে তনয় শাস্ত্রীকে বলতে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের সঙ্গে মতামত নিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়ে তিনি বলছেন যে রীতিমতন কোন রকম অসম্মানজনক কথা না বলেই মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
সেদিনের সেই ভিডিওর কথা বলছে অনিরুদ্ধ, সেই ভিডিও। ওই যে ওইদিকে সবাই যেমন দেখছিল, আপনারা মিমি চক্রবর্তীকে দেখলে অবশ্যই এখন রাত্রি 12টা বেজে গেছে, এখন মিমি চক্রবর্তী প্রোগ্রাম এখানেই শেষ। ওকে, সবাই খুশি তো? হ্যাঁ, প্রোগ্রাম হবে 8 আছে। ওকে, একই না নয় বললে। থ্যাংক ইউ সো মাচ মিমি। না হলে হবে না। ভিডিও এই ছিল সেদিনের ভিডিও। এই ভিডিওর ভিত্তিতে অভিযোগ করা হয়, এই ভিডিও দেখে অভিযোগ করা হয় বনগাঁ পুরসভার নয়াগোপালগঞ্জে যুবক সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে হেনস্থা অপমান করা হয়েছে বলে অভিযোগ হয়। তনয় শাস্ত্রী পাল্টা দাবি করেছিলেন যে আসলে 10:30টায় তার অনুষ্ঠান মঞ্চে পৌঁছানোর কথা মিমি চক্রবর্তীর, কিন্তু তিনি পৌঁছেছেন 12:15টায়। 12টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল, 12:05 তখন তিনি অনুষ্ঠান বন্ধ করতে বলেন। শুনুন। মিমি চক্রবর্তীর টাইম ছিল হচ্ছে 10:30, উনি ঢুকেছে হচ্ছে 12:15। 12:02 আমি স্টেজে উঠি, সবাইকে হাত জোর করে বলেছি আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন, কিন্তু মিমি চক্রবর্তীর অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে। আপনারা যারা বডিগার্ড আছেন আপনি ওনাকে নামিয়ে নিয়ে যান, কারণ 12টার পরে আমাকে তখন যদি থানার থেকে এসে যদি কোনো কমপ্লেন করে আমরা তো সেটা সহ্য করব না। পোস্টে লিখেছে যে এইটা যদি আজকে পোস্ট না করি আগামীকাল আমার সাথে এই হতে পারে। ওনাকে কিছু বলিনি, আমি ওনার বাউন্সার দিয়ে বলেছি, ওনার সাথে আমি কথা পর্যন্ত বলিনি। এই ঘটনার প্রেক্ষিতে আজ তনয় শাস্ত্রীকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ।